আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা কথা বলবো মিয়ানমার সীমান্ত নিয়ে। মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর হুমকিতে কি বাংলাদেশের 3 জেলা? এই প্রশ্নটা অনেকদিন ধরে আমার মনে বিশেষ করে আছে। আজকে আবার নতুন করে উদ্ভব হয়েছে। গভীর রাত হঠাৎ করে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের ঘর বাড়ি। নাফ নদীর ওপার থেকে ভেসে আসছে একের পর এক বোমার আওয়াজ আর অন্ধকারের বুক চিরে দেওয়া আগুনের ঝলকানি। ওপারের মংডুতে চলছে জান্তা বাহিনীর বিমান হামলা, আর এপারে টেকনাফ, শাহপরের দ্বীপ আর জালিয়াপাড়ার সাধারণ মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছে নিজেদের প্রাণ ভয়ে। গতকাল বুধবার রাতে এমন দৃশ্যই ছিল মিয়ানমার সীমান্তে। কিন্তু এটা কি কেবলই ওপারের যুদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের জাতীয় নিরাপত্তার এক চরম উদাসীনতা? যখন গোটা দেশ ব্যস্ত মেগা প্রজেক্ট, করিডোর প্রস্তাবনা আর কূটনৈতিক সফরের ডামাডোলে কিংবা ভারত বিরোধী জিকিরে, ঠিক তখনই আমাদের পূর্ব সীমান্তে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সমীকরণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026-এর র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে মিয়ানমার রয়েছে 35তম অবস্থানে, আর বাংলাদেশের অবস্থান 37তম। সামরিক শক্তিতে এতটা কাছাকাছি থাকা সত্ত্বেও মিয়ানমার সীমান্ত নিয়ে বাংলাদেশ সরকারের কেন এই দায়সারা পররাষ্ট্রনীতি? কেন আজ আমরা এক অদৃশ্য বিদ্রোহী গোষ্ঠীর হুমকির মুখে? এই মুহূর্তের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই চাঞ্চল্যকর সত্য উন্মোচন করব। বাস্তবতা দেখতে চলুন, সরাসরি যায় গ্রাউন্ড জিরোতে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরতলিতে এখন চলছে জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে জীবনপণ যুদ্ধ। সীমান্তের একাধিক বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, গতকাল বুধবার রাত 9:15 থেকে মংডু টাউনশিপের হাইন্দাপাড়া ঘাঁটি, 3 মাইল শিকদারপাড়া, 5 নম্বর বিজিপি এবং 1 নম্বর বিজিপি সদর দপ্তর লক্ষ্য করে সরকারি বাহিনী একের পর এক বিমান হামলা ও বোমাবর্ষণ শুরু করে। রাত 11টা পর্যন্ত ওপার থেকে বিমান হামলার দৃশ্য এবং ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তীব্র কম্পনে কাঁপছে শাহপুরের দ্বীপ আর জালিয়াপাড়া। বিস্ফোরণের পর আগুনের ঝলকানি নিয়ে জ্বলন্ত বস্তু এসে পড়ছে নাফ নদীর দিকে। সীমান্তে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভুইয়া এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মোহাম্মদ অনিক চৌধুরী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিজিবি, কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র সতর্ক থাকাই কি একটি সার্বভৌম রাষ্ট্রের একমাত্র নীতি হওয়া উচিত? আমাদের দর্শকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক সমীকরণ জানা দরকার। বাংলাদেশের সীমান্ত রয়েছে মাত্র 2টি দেশের সাথে, 1 ভারত, 2 মিয়ানমার। ভারতের সাথে বাংলাদেশের 30টি জেলার সীমান্ত থাকলেও মিয়ানমারের সাথে যুক্ত রয়েছে চট্টগ্রাম বিভাগের 3টি অত্যন্ত সংবেদনশীল জেলা। জেলাগুলো হলো রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এখানে রয়েছে একটি দারুণ ও কৌশলগত তথ্য। রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যা একই সাথে ভারত এবং মিয়ানমার 2 দেশের সীমান্তকে স্পর্শ করে আছে। অর্থাৎ এই অঞ্চলের যে কোনো অস্থিরতা কেবল বাংলাদেশের নয়, বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য সমান উদ্বেগের। অথচ ফ্রন্ট লাইনের নিয়ন্ত্রণ এখন কার হাতে? টানা 11 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 2023 সালের 8 ডিসেম্বর রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে মংডু, বচিডং, রাচিডং টাউনশিপ সহ প্রায় 80% এলাকা, অর্থাৎ 271 কিলোমিটার বাংলাদেশের সাথে যে মিয়ানমারের সীমান্ত, সেই সীমান্ত সম্পূর্ণ নিজেদের দখলে নেয় আরাকান আর্মি। কিন্তু 2025 সালের ডিসেম্বর থেকে মিয়ানমার জান্তা বাহিনী আবারও নতুন করে বিমান হামলা শুরু করেছে। শুধু তাই নয়, বর্তমানে রাখাইনে মিয়ানমারের 3টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও আরাকান আর্মির ত্রিমুখী সংঘাত চলছে। আর এই পুরো বারুদ ঘেরা
অঞ্চলের বিপরীতে অবস্থান করছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যং ছড়িয়ে। এত বড় একটা যুদ্ধক্ষেত্র আমাদের ঘরের পাশে, অথচ আমাদের পররাষ্ট্রনীতি কতটা অসহায় ও দায়সারা তা বিগত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি বক্তব্যে স্পষ্ট হয়ে যায়। তিনি অত্যন্ত খোলামেলা ভাবে স্বীকার করেছিলেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন পুরোপুরি মিয়ানমারের রাষ্ট্র বহির্ভূত শক্তি বা নন স্টেট অ্যাক্টর, মূলত আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আর সবচেয়ে হতাশাজনক কথাটি তিনি যা বলেছিলেন তা হলো, একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি কোনো দর কষাকষি বা কূটনৈতিক আলোচনা করা সম্ভব নয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই ধরনের হাত গুটিয়ে নেওয়া বা দায় সারা পররাষ্ট্র নীতি কি আমাদের দীর্ঘমেয়াদী সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে না? মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই বলে আমরা কি আমাদের 3টি জেলাকে এক চরম অনিশ্চয়তার মুখে ফেলে দেব, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? নন স্টেট অ্যাক্টর দখল করে রেখেছে আমাদের সীমান্তের মিয়ানমার অংশটি। আপনি যদি অন্যদিকে বলেন যে বাংলাদেশও দখল করে রেখেছে নন স্টেট অ্যাক্টর, এটি কি ভুল হবে? ইউনুস কি ছিল? নন স্টেট অ্যাক্টর। এবং ইউনুসের পুরো বাহিনী নন স্টেট অ্যাক্টর, এবং এই নন স্টেট অ্যাক্টরই কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন করেছে। নির্বাচন করে আমরা চোখের সামনে দেখছি যে একটা নির্বাচিত সরকার এসছে, কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর যদি নির্বাচন করে, সেই নির্বাচনটা কি আসলে রাষ্ট্রীয় নির্বাচন হতে পারে? যার দরুন আজও ইউনুস প্রশাসনের ধারাবাহিকতায় ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেমন কথা বলেছিলেন, আজকেও বাংলাদেশের যে এই যে তথাকথিত নির্বাচিত সরকারের পররাষ্ট্র নীতি, আমরা কিন্তু খুব একটা পরিবর্তন দেখছি না। মিয়ানমারের সাথে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আমরা কিন্তু সেই অর্থে দেখছি না। যার দরুন ওদিকে আরাকান আর্মি আমাদের এই অঞ্চল, আমাদের যে এই যে 3টি জেলা, তারা কিন্তু অবাধে ব্যবহার করে, অবাধে ঢুকে পড়ে। আরো একটি তথ্য শুনলে আপনার পিলে চমকে যাবে। আর ঠিক এই জায়গাতেই গল্পে আসে এক রোমাঞ্চকর মোড়। মিয়ানমারের প্রথম সারির সংবাদ মাধ্যম এবং জান্তাপন্থী সোশ্যাল মিডিয়া ও টেলিগ্রাম চ্যানেলগুলো গত জুনের শেষার্ধ থেকে একটি খবর নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তাদের দাবি, আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তুয়ান মার্থ নাইং, অর্থাৎ যে বিদ্রোহী গোষ্ঠীটি হচ্ছে আরাকান আর্মি, সামরিক সেক্টর যেটি, সেটি হচ্ছে আরাকান আর্মি। সেই আর্মির প্রধান নাকি অতি গোপনে বাংলাদেশে এসে চিকিৎসা গ্রহণ করেছেন। এই নিয়ে ঢাকা বিরোধী তীব্র প্রপাগান্ডা ছড়াচ্ছে নেপিদোর জান্তা নিয়ন্ত্রিত মিডিয়াগুলো। সামরিক ও গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি আসলে কি নির্দেশ করে? এটি কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নিছকই চোখ এড়ানো ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে ঢাকার প্রচ্ছন্ন সমর্থন? সামরিক পরিভাষায় একটি কথা প্রচলিত আছে, দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস ইন জিওপলিটিক্স। কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বাংলাদেশের ইন্টেলিজেন্স গ্রিড এতটাই নিশ্ছিদ্র যে রাখাইনে ক্ষমতার ভর কেন্দ্র পরিবর্তনের প্রতিটি ডাটা পয়েন্ট ডিজিএফআই বা এনএসআই এর নখদর্পণে। সেখানে একজন হাই প্রোফাইল ইনসার্জেন্ট লিডার বাংলাদেশে ঢুকে চিকিৎসা নিয়ে যাবেন আর রাষ্ট্র জানবে না, একে গোয়েন্দা ব্যর্থতা ভাবাটা নিতান্তই বোকামি। বরং এটি ঢাকার একটি অত্যন্ত সূক্ষ্ম কৌশলগত অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির ক্লাসিক উদাহরণ। বাংলাদেশ খুব ভালো করেই জানে যে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন কিংবা বর্ডার সিকিউরিটির জন্য নেপিদোর ক্ষয়িষ্ণু জান্তা সরকারের চেয়ে গ্রাউন্ড জিরোতে থাকা আরাকান আর্মির সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বজায় রাখাটা অনেক বেশি প্র্যাগম্যাটিক। তুয়ান মার্থ নাইং এর চিকিৎসার সুযোগ করে দেওয়াটা যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে, তা মূলত সামরিক ভাষায় এটি এক প্রকার প্লাসিবল ডিনায়াবিলিটি, অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে দায় এড়ানো, কিন্তু উদ্দিষ্ট পক্ষের কাছে ঠিকই বন্ধুত্বের বার্তাটি পৌঁছে দেওয়া। এর মাধ্যমে বাংলাদেশ আসলে রাখাইনের ভবিষ্যৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে একটি ভূ রাজনৈতিক লেভারেজ তৈরি করে রাখলো।
সহজ কথায় এটা হয়তো গোয়েন্দাদের চোখে ধুলা দেওয়া নয়, বরং রাষ্ট্রের নীতি নির্ধারকদের হিসেব কষা এক অত্যন্ত নীরব কূটনীতি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহীদের সাথে আলোচনা সম্ভব নয় বলে দায় সারা মনোভাব দেখানো আর পর্দার আড়ালে এমন ঝুঁকিপূর্ণ গেম খেলা কতটা নিরাপদ? যদি এই কৌশল ব্যর্থ হয়, তবে বাংলাদেশের এই 3টি জেলা কি চিরতরে একা দীর্ঘমেয়াদী সামরিক হুমকির মুখে পড়বে না? এখানে একটি জিনিস খুব লক্ষণীয় যে রাখাইন রাজ্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বা আরাকান আর্মি এটি দখল করে ফেলেছে। এরা যদি বাড়তে বাড়তে বাংলাদেশের এই 3 জেলা দখল করে ফেলে, কারণ এখানে এই 3 জেলায় তাদের অবাধ যাতায়াত আছে, নানাভাবে তারা যাতায়াত করে, এবং এই 3 জেলা যদি দখল করে ফেলে তাহলে কি হবে? আপনি চিন্তা করুন যে বাংলাদেশের চাইতে মিয়ানমারের যে সরকারি বাহিনী, যে জান্তা সরকারের সামরিক বাহিনী র্যাঙ্কিং এ এই মুহূর্তে 2026-এর সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে তাদের উপরে অবস্থান 35তম অবস্থানে, আর বাংলাদেশ 37তম অবস্থানে। সেই বাংলাদেশ থেকে উপরের সামরিক বাহিনী এই বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে পারছে না। সামরিক বাহিনীর বা মিয়ানমার প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক সরকারের দখলের বাইরে চলে গেছে এটি। আজকে যদি এই বিদ্রোহী গোষ্ঠী তাদের এলাকাটাকে আরো বড় করতে চায়, বাংলাদেশের এই 3 জেলাও তারা দখল করে নেয়, বাংলাদেশের 37তম সামরিক বাহিনী এটিকে কি প্রতিরোধ করতে পারবে? এই প্রশ্নটা থেকে যায়। যার কারণে আমরা বলতেই চাইছি যে এই পরিস্থিতি শেষ কোথায়, এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে বাংলাদেশ। এই জন্যই বলছি যে বাংলাদেশের 3 জেলাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হুমকিতে। আরেকটি বিষয় যে বাংলাদেশে কিন্তু খুব বেশি চর্চা হয় ভারত নিয়ে, এবং ভারত বিরোধী জিগির তোলা হয় সব সময়। ভারত নিয়ে, ভারতের সাথে সীমান্ত নিয়ে আমাদের এইরকম যুদ্ধ অবস্থা মনে হয় নেই। মিয়ানমারের যে মাত্র 271 কিলোমিটার সীমান্ত আছে, সেটি নিয়ে যে যুদ্ধ অবস্থা বেশ কিছুদিন যাবত, বিগত কয়েক বছর যাবত বিরাজ করছে, এটি কিন্তু ভারতের সাথে নেই। কিন্তু তবুও ভারত নিয়ে জিগির তোলা হয়, কিন্তু এদিকে আমাদের যে আরেকটা অংশ নেই হয়ে যাবার জোগাড় হয়ে গেছে, এদিকে খেয়াল নেই। এই যে সমস্যাটার উদ্ভব হয়েছে, এই সমস্যাটার আসলে শেষ কোথায়, এর সমাধান কি, এই মুহূর্তে আসলে বলাও কঠিন। কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও একটা নতজানু অবস্থা। বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারের সাথে ভালো যোগাযোগ সম্পর্ক বজায় রেখে চলছে কিনা, কিংবা বিদ্রোহী গোষ্ঠীর সাথেও ব্যাকডোর চ্যানেলে কূটনৈতিক তৎপরতা চালায় কিনা, সেই প্রশ্নগুলা কিন্তু রয়ে গেছে। যার দরুন এই প্রশ্নের জায়গা থেকেই প্রশ্ন আসছে যে আমাদের 3 জেলাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা হুমকিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হয়তো আপনারা অনেকেই জানেন যে আমাদের টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মিকে লক্ষ্য করে মিয়ানমারের সরকারি বাহিনী বিমান হামলা চালাতে শুরু করেছে। বুধবার রাত থেকে এটি শুরু হয়েছে এবং আরাকান আর্মিও পাল্টা হামলা করছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ। সেখানকার মানুষেরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, ভীত সন্ত্রস্ত অবস্থা রয়েছে। অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। মানুষের মধ্যে একটা চরম আতঙ্ক বিরাজ করছে এবং এই জায়গা থেকে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান জানিয়েছেন যে মিয়ানমারের অভ্যন্তরে বিমানযোগে হামলা চালানোর তথ্য বিজিবির কাছে রয়েছে। সীমান্ত ও নাফ নদীতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে কতটা নিরাপদ? এই হামলার আজ সরাসরি বাংলাদেশে এসে পড়বে কিনা, বাংলাদেশের জন্য ঝুঁকি কতটা, এবং বিজিবির স্থানীয় কমান্ডার যে আশ্বস্ত করলেন আমাদেরকে যে বিজিবি সতর্ক অবস্থান রয়েছে, সেটিও বা কতটুকু কাজে দেবে, তার কারণ এখানে তো আরও অন্য অনেক বিষয় রয়েছে। আমরা জানি যে রাখাইনে আরাকান আর্মির উত্থান আরও বেশ আগে ঘটেছে। সেখানকার 80% এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে রেখেছে।
একদিকে মিয়ানমারের সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে, অন্যদিকে দুটি সশস্ত্র সংগঠন রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। একটি হচ্ছে আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, অন্যটি হচ্ছে আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এবং এই দুই সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে আমাদের কক্সবাজারে, যে লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের আশ্রিত রয়েছেন তাদের মধ্যে এ কথাও আমরা জানি। এবং মাঝে মাঝেই তো আমরা শুনতে পেতাম যে রোহিঙ্গা এলাকায় রোহিঙ্গাদের মধ্যে যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, তাতে প্রাণহানির ঘটনা। এখন যেহেতু রাখাইনে আরাকান আর্মির শাসন চলছে, সেই অঞ্চল এখন মিয়ানমার সরকার নিজেদের আয়ত্তে নিতে আরাকান আর্মির উপরে হামলা চালাচ্ছে। এবং আরও অনেক আগে থেকে মিয়ানমারের জান্তা সরকার রাখাইনে জরুরি পণ্য প্রবেশে বাধা দিচ্ছে, ত্রাণ বিতরণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, রাখাইনে বিদ্যুৎ, যোগাযোগ, ব্যাংকিং ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা সেখানে বন্ধ করে রেখেছে। অথচ এই অবস্থার মধ্যে ইউনূস সরকারের সময় মিয়ানমারে কথিত করিডোর দেওয়ার জন্য যে একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম গত সরকারের সময়, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়, তার মূল উদ্যোক্তা ছিলেন এবং বেশি তৎপর ছিলেন আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এবং একই সঙ্গে প্রথমে তার দায়িত্ব ছিল রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত। তার আগে যেন কি একটা শব্দ ছিল, খেয়াল নেই। যাই হোক, তো যদি সত্যি সত্যিই করিডোর দেওয়া হতো, কি হতো? অনেকেরই ধারণা ছিল এবং তার কিছু তথ্য উপাত্ত তো অবশ্যই আমাদের সামনে ছিল যে এই কথিত মানবিক করিডোর দেওয়ার আড়ালে যুক্তরাষ্ট্র সেখানে আরাকান আর্মিদের উদ্দেশ্যে যুদ্ধাস্ত্র পাঠাতে চায়। কেন? মিয়ানমারের দিকে যুক্তরাষ্ট্রের চোখ দীর্ঘদিনের। প্রথমত মিয়ানমারের খনিজ সম্পদের দিকে দৃষ্টি যুক্তরাষ্ট্রের, দ্বিতীয়ত হচ্ছে মিয়ানমারে চীনের যে আধিপত্য। একদিকে মিয়ানমারের জান্তা সরকারকে সব ধরনের সহযোগিতা, লজিস্টিক সাপোর্ট দিয়ে আসছে চীন, অন্যদিকে আবার মিয়ানমারের যেসব সশস্ত্র গোষ্ঠী আছে প্রত্যেকটির সাথেই আবার চীনের যোগাযোগ। এদিকে আবার আরাকান আর্মির সাথে যোগাযোগ ঘনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্রের। তো সেই যুক্তরাষ্ট্রকে দিয়েই মিয়ানমারের সম্পূর্ণটা দখলের টার্গেট ছিল, মানে সেই আরাকান আর্মিকে দিয়ে মিয়ানমারের সমস্তটা দখলের টার্গেট ছিল যুক্তরাষ্ট্রের। যদি এই করিডোর দেওয়া হতো, অথবা ধরে নিলাম যে সেখানে মানবিক সাহায্যই যেত, কথিত মানবিক সাহায্য, ত্রাণ যেত, সেই ত্রাণটাও কি সাধারণ মানুষের কাছে পৌঁছতো, নাকি আরাকান আর্মির দখলেই যেত? আর যদি তা করা হতো, এখন যে অবস্থা চলছে তাতে মিয়ানমারের সরকারি বাহিনীর মাধ্যমে বাংলাদেশ কতটা ঝুঁকির মুখে পড়ত, এই হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা থাকাকালীন সময় তিনি যখন 2025-এ চীন সফর করে এলেন, তার পরপরই তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং মিয়ানমার বিষয়ক, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, এখন শব্দটা আমার মনে পড়েছে, হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি সংবাদ সম্মেলন করে কি বলেছিলেন? ডক্টর ইউনূসও বলেছিলেন, তার প্রেস সচিব যিনি ছিলেন মিস্টার শফিক একেবারে জোর গলায় বলেছিলেন যে আগামী ঈদের আগেই রোহিঙ্গারা সব চলে যাবে, ফিরিয়ে দেব আমরা এখান থেকে মিয়ানমারে। তারপর দুটি ঈদ চলে গেছে, একজন রোহিঙ্গাও আমরা ফেরত পাঠাতে পারিনি, বরঞ্চ ডক্টর ইউনূস সরকারের সময় 3 থেকে 4 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আজকে পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন জোর দিয়ে এইভাবে যে শুরুতে 1,80,000 রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে দেওয়ার আলোচনা চলছে এবং এটিই সঠিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বলা হচ্ছে যে না, এটি 1,80,000 নয়, এটি ঠিক নয়, তিনি বলছিলেন যে এইসব প্রোপাগান্ডা, বরং এগুলো মিথ্যা। 1,80,000-ই সঠিক। প্রথম দফায় আমরা 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠাবো। এবং তিনি এও বলেছিলেন যে চীনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাবার্তা হয়েছে
যদিও সেটির কোনো যৌথ বিবৃতি নেই এই বিষয়ে, তারপরেও তার ভাইস প্রেসিডেন্ট আমার পাশে ছিলেন, আমরা পাশাপাশি ছিলাম, তারা এতে সম্মতি প্রদান করেছেন। কি বড় বড় কথা! এবং সেই বড় বড় কথা এখনও ডক্টর খলিল আমাদের সামনে শোনাচ্ছেন। আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব চীন সফরে গেলেন কয়েকদিন আগে, তিনি ফিরে আসার পরে ঠিক একইভাবে এই ডক্টর খলিল সাহেব সংবাদ সম্মেলন করে বললেন যে রোহিঙ্গা প্রসঙ্গে চীন আমাদের বলেছে যে তারা বাংলাদেশ এবং মিয়ানমার দুপক্ষকেই সাহায্য করবে যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে চীন কখনোই এ বিষয়ে বিন্দুমাত্র সহযোগিতা করবে না, কারণ তাদের বিশাল স্বার্থ রয়েছে রাখাইনে, মংডুতে হাজার হাজার কোটি টাকা তাদের বিনিয়োগ রয়েছে। সেই জায়গা থেকে চীন কেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে, ওইখানে আবার আবাসস্থল গড়ে তোলা হবে, যদিও সেটি আরাকান আর্মির দখলে, এবং সেখানে তো একটা যুদ্ধাবস্থা চলছে এবং নতুন করে হামলা শুরু হয়েছে। আবার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জাতিসংঘে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে যতবার প্রস্তাব উত্থাপিত হয়েছে প্রত্যেকটাতে ভেটো দিয়েছে চীন। এবং একথাও সত্য, শুধু চীন নয়, প্রত্যেকটা জায়গায় ভারতও ভেটো দিয়েছে, তার কারণ ভারতেরও সেখানে স্বার্থ রয়েছে। কী স্বার্থ রয়েছে এর আগে অনেকবার আপনাদের সামনে আলোচনা করেছি। এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে যে সশস্ত্র গোষ্ঠী তৎপর রয়েছে বলে নানান সময় আমরা খবর পাচ্ছি, সেটি আরসা হোক, ওআরএস হোক, যারাই হোক না কেন, তাদের মধ্য থেকে পাল্টা হামলা আরাকান আর্মির প্রতি করা হয় কি না চতুর্দিক থেকে ঘিরে ধরার জন্য। যদি সেটি হয়ে থাকে আমাদের জন্য কতটা বিপদ সেটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি প্রথমে বিজিবির কথা বলছিলাম এই কারণে যে সেখানে সীমান্তে শুধুমাত্র সতর্ক থাকলেই হবে না, ভেতরে রোহিঙ্গাদের মধ্য থেকে উগ্রবাদী গোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্য থেকে কোনো ধরনের তৎপরতা যেন না চালানো হয় আরাকান আর্মির বিরুদ্ধে। আরাকান আর্মি আমাদের খুব বেশি আপন তা নয়, নিশ্চয়ই তারাও আমাদের ক্ষতির অন্যতম বিষয়, কিন্তু কোনো ধরনের সংঘর্ষে যেন আমরা না জড়াই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে সরকারকে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।